গতকাল দিনভর তীব্র আলোচনা, বিতর্ক, সমালোচনা চলেছে একটা অধ্যাদেশকে কেন্দ্র করে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ, যেটা এই সরকারের আমলে জারি করা হলো। এবং সেখানে বেশি বিতর্ক যেটা নিয়ে হয়েছে সেটা হচ্ছে মুক্তিযোদ্ধার সংজ্ঞা। এবং সেই মুক্তিযোদ্ধার সংজ্ঞা অনুযায়ী প্রাথমিকভাবে পত্রিকায় রিপোর্ট এসেছিল শেখ মুজিবুর রহমান সহ আরও 400 জনের মুক্তিযোদ্ধার খেতাব বাতিল করা হয়েছে, এরকম একটা তথ্য। এর মধ্যে আমি মনে করি আরো খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু ছিল, যেটা আমাদের অনেকে চোখ এড়িয়ে গেছে, নজর এড়িয়ে গেছে। কেউ কেউ আনার চেষ্টা করছেন, জামায়াতের অবস্থান এখানে পুনরুল্লেখ করা হয়েছে বলে বলা হচ্ছে, কিন্তু নতুন যে অধ্যাদেশ তার সাথে আমরা যদি পুরোনোটি তুলনা করি, তাতে আমরা দেখব জামায়াতকে তার 71-এর অপরাধের জন্য এক ধরনের দায় মুক্তি দেওয়া হয়েছে। আমি রিপিট করছি, জামায়াতকে তার 71-এর অপরাধের জন্য এক ধরনের দায় মুক্তি দেওয়ার চেষ্টা আছে নতুন অধ্যাদেশে। সুতরাং জামায়াত এখানে রোল প্লে করেছে কিনা সেই প্রশ্ন আসে, এবং এটা নিয়ে জরুরি ভিত্তিতে কথা বলা দরকার। আমি বরং ফোকাস সেটাই করব। তার আগে মুক্তিযোদ্ধা বিষয়ক যে বিতর্কটা তৈরি হয়েছে সেটা নিয়ে কথা বলি। আসলে এই বিতর্ক খুব ইস্যু না, আমার কাছে রাদার মনে হবে যে এটাকে ভিত্তি করে আমাদের মিডিয়ার, আমাদের পত্রিকার চরিত্র বোঝার চেষ্টা করা দরকার। গতকাল সকালে অনেকের ঘুম ভেঙেছে এই তথ্যটা দেখে। কয়েকটা পত্রিকা একযোগে এই খবরটা দিয়েছে যে শেখ মুজিবুর রহমান সহ 400 জনের মুক্তিযোদ্ধার খেতাব বাতিল করা হয়েছে, তাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে আইডেন্টিফাই করা হয়েছে, এরকম একটা নিউজ। আমি সবার আগে একটা থিওরিটিক্যালি বলে, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ এনারা যদি মুক্তিযোদ্ধা না হন তাতে কি আসে যায়? ধরে নিলাম তাত্ত্বিকভাবে তারা মুক্তিযোদ্ধা নন, কারণ মুক্তিযোদ্ধা যে সংজ্ঞায়ন আছে এটারই আলাপ হতে পারে, যিনি আসলে যুদ্ধক্ষেত্রে কাজ করেন তিনিই মুক্তিযোদ্ধা, এইরকম একটা পারসেপশন আমার নিজেরও আছে। এর বাইরে আমি বহুবার বলেছি শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মনে করি না, কিন্তু শেখ মুজিবুর রহমান না, আমরা আমাদের মুক্তিযুদ্ধের সময়টা নিয়ে আমি বাংলাদেশে আমেরিকার মতো ফাউন্ডিং ফাদার্স তত্ত্বে বিশ্বাসী, এবং এটাও আমি মানি যে ফাউন্ডিং ফাদার্সদের মধ্যে আমেরিকাতে যেমন জর্জ ওয়াশিংটনকে আলাদা করা হয়, সবচেয়ে বড় বলে ধরা হয়, শেখ মুজিবুর রহমানকে আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে সেই জায়গাটা দিতে চাই। কিন্তু তার জন্য মুক্তিযোদ্ধা হতে হবে, উনি মুক্তিযোদ্ধা না থাকলে বিরাট খারাপ কিছু হয়ে যাবে, আমার কাছে তা মনে হয় না। কিন্তু আলোচনাটি করে রাখি, কারণ এটা আমাদের মিডিয়ার চরিত্রের জন্য, মিডিয়ার চরিত্র বোঝার জন্য কাজ করবে। যে পত্রিকাগুলোতে এই খবরটা এসছে, মানে এটা মিসইনফরমেশন না ডিসইনফরমেশন, এই প্রশ্নটা হওয়া জরুরি। এবং এটা যদি ডিসইনফরমেশন হয়ে থাকে তাহলে এটা খুবই মারাত্মক একটা ব্যাপার। আসলে যে অধ্যাদেশটা আমাদের সামনে এসছে সেটার ভিত্তিতে এটাকে দুভাবেই একরকম ইন্টারপ্রিট করার সুযোগ থাকতে পারে। মানে শেখ মুজিবুর রহমানের মুক্তিযোদ্ধার খেতাব তুলে নেওয়া হয়েছে কিনা, আবার হয়নি, দুটোই আসতে পারে। আমি মনে করি এখানে মুক্তিযোদ্ধা খেতাব অনেকে তুলে নেওয়া হয়েছে যাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী বলা হচ্ছে। আমি এটাকে খুবই সঠিক বলে মনে করি। সুতরাং সরকার যে স্টেপটা নিয়েছে আমি এটার পক্ষে আছি। হরে দরে যে কাউকে মুক্তিযোদ্ধা বানিয়ে দেওয়া, যিনি সাধারণ বাংলা বেতার কেন্দ্রে গান গাইছেন, যিনি বাইরে বসে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করেছেন, যিনি ফুটবল টিমে কাজ করেছেন, খেলেছেন ফুটবল, সবকিছু আমাদের মুক্তিযুদ্ধকে সাহায্য করেছে, কিন্তু তিনি মানে বুলেটের সামনে যিনি বুক পাতেননি। মানে এই কথাটা বলার সময় আমার স্বাধীনতা নামে একটা গান আছে পশ্চিমবঙ্গের শিল্পী শিলাজিতের, সেখানে একটা বাক্য এরকম, যে অধীন দিনে রাতে বুলেটে যে বুক পাতে সে বুঝেছে স্বাধীনতার মানে বুলেটে বুক পাততে হয় যোদ্ধা হওয়ার জন্য, আমি মনে করি। আর সবাইকে আমরা হরে দরে যোদ্ধা বলে ফেলি, সব কিছুকে যুদ্ধ বলে ফেলি, প্রয়োজন নেই। প্রত্যেকের গুরুত্ব আছে, কিন্তু আমার কাছে মনে হয় এটা টু মাচ। কিন্তু অধ্যাদেশের মধ্যে আসলে যে শেখ মুজিবুর রহমান এবং সেই মুজিবনগর সরকার, তাতেই এটা সম্ভব, কারণ ওখানে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা আছে সেটার মধ্যেই একটা সাবহেডিং আছে, ইউনিফর্মধারী বাহিনী ও মুজিবনগর সরকার। এখানে বলেই দেওয়া হয়েছে, চারটা টাইপ আছে, এর মধ্যে খুব ক্লিয়ারলি প্রবাসী বাংলাদেশ সরকার ব্র্যাকেটে মুজিবনগর সরকার। একটা ডিবেট আসলে হবে, এখন হয়েছে, এটাকে কেন্দ্র করেই হয়েছে। মানে সরকার বলতে আমরা কি বুঝি, আমি আসবো সেই জায়গায়। সো মুজিবনগর সরকারের সবাই যে মুক্তিযোদ্ধা, এতে কোনো সন্দেহ নেই। এখানে ওই অধ্যাদেশ দেখেই বোঝা যায়, সেই বিবেচনায় শেখ মুজিবুর রহমানের মুক্তিযোদ্ধা খেতাব, তাজউদ্দিন আহমেদ, ওই সরকারে আর যারা যারা ছিলেন, সেটা শেষ হয়ে যায় না। খুব সিগনিফিক্যান্ট একটা পরিবর্তন আছে, এটাকে আমরা খুবই পজিটিভ বলবো। ফিল্ড হাসপাতালে কর্মরতদেরকেও মুক্তিযোদ্ধা হিসাবে এখানে স্বীকার করা হয়েছে। মানে যারা ফিল্ড হাসপাতাল, যুদ্ধক্ষেত্রের ওখানে কাজ করেছেন, আমরা মনে করি তারাও খুবই বড় ঝুঁকি নিয়েছেন, তারাও মুক্তিযোদ্ধা হতেই পারেন। সহযোগীর মধ্যে অনেকে আছে, কিন্তু এই যে মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী, এখানে একটু এই জায়গাটা যদি পড়ি, যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ সরকারের অধীন কর্মকর্তা বা কর্মচারী বা দূত, মুজিবনগর সরকারের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক, নার্স, অন্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মানে এখানে আগেরবার সরকার বলেছে, এবং এই সরকার বললে এক অর্থে আবার সবাইকেই বোঝায়, তাই না? বাংলাদেশ সরকার যদি আমরা বলি, এটা ব্রডার টার্মে প্রজাতন্ত্রের সব কর্মচারী সহ, একেবারে প্রধানমন্ত্রী, মন্ত্রী থেকে শুরু করে সর্বশেষ সবচেয়ে কম পদস্থ যিনি কর্মচারী, তিনিও সরকারের অংশ। বাংলাদেশে এই যে 17-18 লক্ষ মানুষ, সব মিলেই বাংলাদেশ সরকার। সো কর্মকর্তা কর্মচারীদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, এখানে ক্লিয়ারলি লেখা আছে, কিন্তু এটাকে ধরেই কেউ একজন কোনো পত্রিকা লিখে ফেলছে,
এটা কোনোভাবেই ঠিক হয়নি, কারণ যেখানে সংজ্ঞার মধ্যে খুব স্পষ্টভাবে বলা আছে মুজিবনগর সরকার, সেটা ক্ল্যারিফিকেশন একটু দিয়ে দেওয়া ভালো ছিল। মানে ওখানে মুজিবনগর সরকার বলতে যে আদতে মানে যে সরকারটা শপথ নিয়েছে তখন রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী সবাইকে মিলে ইন্ডিকেট করা হয়েছে। সুতরাং এত ডিসাইসিভভাবে একটা হেডলাইন করার আসলে কথা ছিল না, কারণ ছিল না। সুতরাং বাংলাদেশের পত্রিকার এই ব্যাপারগুলো নিয়ে এখন প্রচুর আলাপ হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আলাপ আছে। আমার ধারণা, এটা আমি বলি, এটা ডিসইনফরমেশন, এটা ডিসইনফরমেশন বলে আমি ধারণা করি। সুতরাং ডিসইনফরমেশন যদি হয়, এই ব্যাপারগুলো খুব সিরিয়াসলি নেওয়া দরকার। আমি বলছি না মামলা বা অন্য কিছু, কিন্তু এটা নিয়ে সম্ভবত পিআইবি এটা নিয়ে ডিল করে, আমি নিশ্চিত নই। যাদের কাছে এই সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করার স্কোপ আছে, সেই যে সংস্থা, এখন একটা সংস্থা আছেই, সেখানে এগুলো নিয়ে ডিল করা দরকার খুব আর্জেন্ট ভিত্তিতে, বাংলাদেশের মাটিতে অন্তত এই ধরনের ঘটনা যাতে ঘটতে না পারে। এটা গেল। যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট, অনেকে খুব মানে আনন্দিত হয়ে লিখছেন যে মুক্তিযোদ্ধার সংজ্ঞা বলতে গিয়ে এখানে স্পষ্টত জামায়াতে ইসলামের স্বাধীনতা বিরোধী অবস্থানটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু না, এটা খুব খারাপ হয়েছে। আমি বলি, আমি সংজ্ঞাটা যদি একটু পড়ি, সেই সংজ্ঞার মধ্যে ব্যাপারটা আছে। 1971 সালে 26 মার্চ থেকে 26 ডিসেম্বর পর্যন্ত যারা দেশের ভেতরে যুদ্ধের প্রস্তুতি ও প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে ভারতের সীমানা অতিক্রম করে ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে তাদের নাম অন্তর্ভুক্ত করেছেন এবং বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে, এই জায়গাটা খেয়াল করি, হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী ও তাদের এদেশীয় সহযোগী রাজাকার আলবদর আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন। তার মানে এখানে জামায়াতের নাম আছে, আনুষ্ঠানিকভাবে অধ্যাদেশে আছে, জামায়াতের সেই মুক্তিযুদ্ধের স্মৃতিটা নিয়ে আসা হয়েছে। আগের সংজ্ঞাটা, মানে এই আইনটারই এখন তো সংসদ নিতেই এটা আইন না করে অধ্যাদেশ জারি করা হয়েছে। এখানে বীর মুক্তিযোদ্ধা বলতে কি বোঝায়, এখানে শেখ মুজিবুর ওটা থাকবেই, স্বাধীনতা ঘোষণা সাড়া দিয়ে ইত্যাদি ইত্যাদি করছে। তারপরে দেখি আমরা 1971 খ্রিস্টাব্দে 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হইয়া দখলদার ও হানাদার পাকিস্তানি সেনাবাহিনী, জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম ও মুসলিম লীগ এবং তাদের সহযোগী রাজাকার আলবদর ইত্যাদি ইত্যাদি। আমরা খেয়াল করছি আগের সংজ্ঞায় আমরা অনেকে হয়তো খেয়াল করিনি, এখানে তৎকালীন একটা শব্দ আছে। আবার খেয়াল করি, দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী ও তাদের এদেশীয় সহযোগী রাজাকার